কিছু আলোচনা যেগুলো আপনাদের অনুরোধে সেই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। যেমন আপনারা বলেছিলেন, আমি আগের দিন হাত নিয়ে আলোচনা করেছিলাম যে হাতের রেখা সম্পর্কে কিছু, তারপরে আপনাদের বেশ ভালো অনুরোধ পেয়েছি যে বহু মানুষের এরকম কিছু প্রশ্ন যে যারা মনে শান্তি পাচ্ছে না, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, বা হাতে দারিদ্র্য যোগ কিভাবে বোঝা যায়। অনেকের প্রশ্ন ছিল যে প্রেম, বিবাহ, বিবাহিত জীবনের সুখ শান্তি এবং বিবাহিত জীবনের অশান্তি বা ছাড়াছাড়ি, এই জাতীয় ঘটনাগুলো। সেই সঙ্গে আলোচনা করব নেড়াপোড়া এবং হোলি মানে দোল পূর্ণিমা নিয়ে, কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে মনে শান্তি পাচ্ছেন না, কারা মনে শান্তি পাচ্ছেন না বা কাদের মনে শান্তি থাকে না, হাতের রেখার কোন জায়গা দেখলে বোঝা যায়। প্রথম কথা জানিয়ে রাখি, আমাদের হাতের যে আঙুলগুলোর ঠিক নিচে যে রেখাটা হাফ চাঁদের মতো থাকে, একদম এই জায়গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত চলে আসে, এই রেখাটার নাম হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখায় যদি ছোট ছোট ডট, ছোট ছোট বিন্দু, ছোট ছোট কালো কালো স্পট এইগুলো থাকে, হৃদয় রেখাটায় যদি কাটা কাটা ছোট ছোট কাটা কাটা দাগ থাকে, তাহলে তাদের জীবনে মানসিক শান্তি থাকে না। মানসিক অশান্তি, দুর্যোগ, দুর্বিপাক এইগুলো কন্টিনিউ লেগে থাকে। তারা জীবনে যে কাজটাই করুক না কেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন তাদের জীবনে আসে না। পারিবারিক জীবনে, বাড়িতে তাদের সঙ্গে ঠিক বনিবনা থাকে না। মানসিক নানা রকম দুঃখ যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। মানসিক দিকটা তাদের বেশ শক্ত সামর্থ্য হয় না, যে মেন্টাল ফোর্স এটা থাকে না। এই মানসিক শক্তির জায়গাটা ভীষণভাবে তাদের দিন দিন ভেঙে পড়ে, মাঝে মধ্যে ভেঙে পড়ে। এই ধরনের ঘটনাগুলো ঘটে। বহু সময় দেখবেন ভালোবাসায় কোনো মানুষকে, শুধু প্রেমজ সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক, সেটা কোনো পুরুষকে ভালোবাসতে পারে, তার সন্তানকে ভালোবাসতে পারে, আত্মীয় স্বজনকে ভালোবাসতে পারে, তার কাকা জ্যাঠা এদেরকে ভালোবাসতে পারে, দাদা ভাই এদেরকে ভালোবাসতে পারে, অথবা তার মা, মাসি, পিসি, বোন, দিদি এদেরকে ভালোবাসতে পারে। যে এই যে ভালোবাসা, এই ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসা বিষয়টা সাধারণত 99% নিঃস্বার্থই হওয়া উচিত। এই যে ভালোবাসার ক্ষেত্রে কখনো আঘাত পাওয়া, যাকে ভালোবাসছে বা যার প্রতি নির্ভরশীল একটা ব্যাপার তৈরি হচ্ছে, তার থেকে আঘাত পাওয়া, সে দূরে সরে যাওয়া, কখনো কখনো দেখা যায় যে খুব নিজের কেউ ভীষণ ভালোবাসতো, সে আচমকা মারা গেছে। এগুলো কিন্তু হৃদয় রেখা থেকে অনেকখানি বিচার করা যায়। অনেকে দেখবেন খুব মানসিক শক্তি ছিল, খুব মনোবল ছিল, হঠাৎ করে কোনো একটা আঘাতে, মানসিক আঘাতে তার মনোবলটা একদম বিধ্বস্ত, সে ভেঙে গেছে। কোনোভাবেই সে তার মানসিক দিক থেকে আগের জায়গায় ফিরে আসতে পারছে না। এই রকম ধরনের ঘটনাগুলো শুধুমাত্র হৃদয় রেখা থেকে বিচার্য। সঙ্গে আরেকটু সুবিধা হয় যদি দেখা যায় যে হাতে চন্দ্রের পজিশন কি আছে। সাধারণত হৃদয় রেখার ডিস্টার্ব থাকলে চন্দ্রের ওপরও একটা প্রভাব থাকে, চন্দ্রের ক্ষেত্রটাও বহু ক্ষেত্রে ডিস্টার্ব থাকে। তার কারণ চন্দ্র আমাদের মন মানসিকতার প্রতীক। চন্দ্রের ক্ষেত্র থেকেও বহু সময় মানসিক দিক, মনোবল, মনের আঘাত, ভালোবাসায় আঘাত, এইগুলোরও ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে এটা গেল যে কারা মনে শান্তি পান না বা কারা শান্তি পাবেন না। এইবার চলে আসি, যেটা আরেকটা অনুরোধের বিষয় ছিল, যে হাতে কি অবস্থা দেখলে পরে বোঝা যায় যে সেই ব্যক্তির জীবনে দারিদ্র দোষ রয়েছে, বা সে দারিদ্রতার শিকার হবে, বা সে আর্থিকভাবে ভীষণভাবে ভেঙে পড়বে। কি দেখে, কোন বৈশিষ্ট্য দেখে বোঝা যায়? প্রথম কথা বলে দিই, বহু মানুষ ভাবেন যে হাতে অনেক বড় ভাগ্যরেখা। এর আগের দিনে একটা আলোচনা করেছি, যারা ভিক্ষা করে তাদেরও হাতে বহু ক্ষেত্রে দেখবেন বড় বড় ভাগ্যরেখা। তারা কেন ভিক্ষা করছে রাস্তায় দাঁড়িয়ে? তাদের তো রাজপ্রাসাদে থাকার কথা, তাদের তো মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, তাকে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। কেন? ভাগ্য রেখা এমন একটা রেখা, যেই রেখাটা হচ্ছে আপনার
জীবনের সাবলীল গতিধারাকে নির্দেশ করে। যদি রবি রেখা সাপোর্ট দেয় তাহলে ভাগ্যের বিরাট উন্নতি ঘটাতে সাহায্য করে। উইদাউট রবি রেখা, শুধু ভালো ভাগ্য রেখা, তাহলে আপনি ভাগ্যের দাস হয়ে চলবেন। আপনার জীবনে ভালো কিছু হবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভাগ্য নির্ধারিত। কিন্তু যদি রবি রেখা খুব ভালো থাকে তাহলে অল্প দিনেই, অল্প বয়স থেকেই আপনার সুনাম, যশ, সমাজের বুকে প্রভাব প্রতিপত্তি, নাম ডাক এগুলো ছড়িয়ে পড়বে। যদি রবি রেখা সাপোর্ট না দেয় তাহলে কিন্তু জীবনটা বেশ দুর্বিষহ হয়ে ওঠে। হাতে যাদের ভীষণভাবে দারিদ্রতার শিকার হওয়ার জায়গা, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, প্রথমত রবি রেখা হাতে নেই, অথবা রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন অথবা তিল চিহ্ন। শনির ক্ষেত্রে বড় একটা কাটা দাগ এই মিডল ফিঙ্গার ঠিক তার নিচে শনির ক্ষেত্র, রিং ফিঙ্গার ঠিক তার নিচে রবির ক্ষেত্র। তাহলে শনির ক্ষেত্রে কোনো কাটা চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্ন, শনির ক্ষেত্রে কোনো তিল চিহ্ন, এইগুলো কিন্তু জীবনে ভীষণভাবে আর্থিকভাবে হেনস্থা করায়। কেতুর ক্ষেত্রে কোনো কাটা দাগ, কোনো তিল চিহ্ন, কেতুর ক্ষেত্রে কোনো স্টার চিহ্ন তৈরি হয়েছে যার একটা রেখা রাহুর ক্ষেত্রে এগিয়ে গেছে। আপনার জীবনে বারবার উত্থান পতন, ঘাত প্রতিঘাত, টানা পড়েন লেগে থাকবে। আপনি যতই বুদ্ধিমান ব্যক্তি হন না কেন, সঠিক সময়ে সঠিক জায়গায় আপনি সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন না, নিশ্চিত। বুধের ক্ষেত্রে কোনো কাটা চিহ্ন, সাধারণত একটা জিনিস মাথায় রাখতে হবে, হাতে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন একমাত্র শুভ, বাদবাকি হাতের যে কোনো জায়গায় ক্রস চিহ্ন ভালো ফল দেয় না। বুধের ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন, সেই ক্রস চিহ্নের ওপরে তিল। নিজের বুদ্ধির ভুলে জীবনের পতনকে ডেকে আনে সেই সব ব্যক্তিরা, নিজের বুদ্ধির ভুলে নিজের পতনকে ডেকে আনে। আবার বহু সময়ে জানিয়ে রাখি, কারণ আপনাদের অনেকেরই তো হরোস্কোপ রয়েছে, শনি রবি মঙ্গল, শনি রবি মঙ্গল এক ঘরে রয়েছে, মেষ বাদে। মেষ রাশির ঘর বাদ দিয়ে শনি রবি মঙ্গল এক ঘরে রয়েছে কারো জন্মকুণ্ডলিতে, যে ঘরেই থাক। বিশেষ করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটের যে কোনো একটা ঘর হলে তার জীবনের পতন আসবে, তার জীবনে সে নিজেই তার ধ্বংসকে ডেকে আনবে, নিমন্ত্রণ করে ডেকে আনবে, স্বেচ্ছায় ডেকে আনবে। সে এমন কিছু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে বা এমন কিছু অপরাধমূলক কাজ সে করবে যার ফলে তার জীবনের নানা দিক থেকে দুর্যোগ নেমে আসবে এবং আর্থিক সমস্যায় সে পড়বে। বহু ক্ষেত্রে দেখা যায় এই সব ব্যক্তিরা নিজের বাড়ি ছাড়া বহু দূরে অন্য কোথাও যে তাকে বহু বছর কাটাতে হয় বা থাকতে হয়, খারাপ পরিস্থিতিতে, ভালো পরিস্থিতিতে নয়। বহু মানুষ বিদেশেও সেটেলড হয়, বহু উন্নতি করে, ভালো পরিস্থিতিতে নয়, খারাপ পরিস্থিতির শিকার হয়ে তাকে বাইরে থাকতে হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যে তার নিজের অঞ্চলে আসতে পারছে না, সে তার নিজের বাড়িতে থাকতে পারছে না। বহু ক্ষেত্রে দেখতে পাবেন আপনার হাতে রাহুর ক্ষেত্রে একটা বক্স চিহ্ন, সুন্দর একটা বক্স চিহ্ন, সাইজটাই বেশ ভালো। তাহলে বক্স চিহ্ন রাহুর ক্ষেত্রে ভালো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির হাত থেকে রক্ষা করায়। কিন্তু সেই বক্সের ভেতরে যদি কোনো তিল চিহ্ন থাকে তাহলে উল্টো আপনি যে কোনো ঝামেলা অশান্তিতে স্বইচ্ছায় জড়ানোর চেষ্টা করবেন, নিজের ইচ্ছায়। দেখবেন বহু ইয়াং ছেলেপেলে আছে নিজের ইচ্ছায় ঝামেলা অশান্তি তৈরি করে, ঝামেলা অশান্তির মধ্যে জড়ায় এবং তার ফল তাকে প্লাস তার পরিবারকে ভোগ করতে হয়। বহু সময় দেখা যাবে অল্প বয়সী ছেলেপেলেদের জন্য তাদের গার্জিয়ানদের, তাদের বাড়ির লোকজনদের মান সম্মান হানি ঘটে। তাহলে এই মান সম্মান হানিটা ঘটছে কার জন্য? ওই নির্দিষ্ট একটা ছেলের জন্য। তার হাত দেখলে দেখবেন রাহুর ক্ষেত্রটা খুব ডিস্টার্ব। সে আগে পিছে না ভেবে যে কোনো ঝামেলা অশান্তির সঙ্গে জড়িয়ে পড়ে এবং এটা তার অভ্যেস। একই ব্যক্তি দেখবেন বারবার বারবার নানা রকম ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ছে, রাস্তার অশান্তি সে বাড়িতে ডেকে নিয়ে আসছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটায়। এরপর চলে আসি আরেকটা ভালো বিষয়, আগের দিন আলোচনা করতে পারিনি বিষয়টা। দেখুন, পৃথিবীর
যত মানুষ আছে বেশিরভাগ মানুষই একটা না একটা সময় বিয়ে থাওয়া করে, ঘর সংসার শুরু করে। অর্থাৎ বেশিরভাগ মানুষই একটা নির্দিষ্ট বয়সের পরে বিবাহিত হন, কি ছেলে কি মেয়ে। এই বিবাহিত জীবনটা জীবনের একটা বিশেষ অধ্যায়। বিশেষ অধ্যায় কেন? প্রথম বাচ্চা জন্মের পর থেকে আস্তে আস্তে বড় হয়, তারপরে লেখাপড়া জীবন, তারপরে তার চাকরি বাকরি কাজকর্ম, বহু ব্যক্তি আছে মহিলাদের ক্ষেত্রে কাজকর্ম হোক বা না হোক বিয়ের জায়গাটা চলে আসে। বিয়ের পরে সন্তান, সারাটা জীবন একসঙ্গে থাকা, এইরকম একটা ঘটনা কিন্তু দেখা যায় সমাজে। তাহলে এই বিবাহিত জীবনের যেহেতু একটা বড় পার্ট বা বড় একটা অধ্যায়, দীর্ঘ দিনের দীর্ঘ বছরের একটা অধ্যায়, এই অধ্যায়তেই কিন্তু জীবনের অনেক কিছু ঘটে। কারো সুখী বিবাহিত জীবন, কারো অসুখী বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবনে সুখী আছেন তারা তো খুব ভালো আছেন, তাদের কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই। দেখবেন বহু ক্ষেত্রে অল্প রোজগার, সংসারে অল্প রোজগার, তবু স্বামী স্ত্রী বা সংসারে খুব ভালো মিলমিশ আছে, কোনো রকম ঝামেলা অশান্তি নেই। আবার বহু সময় দেখা যায় যে সংসারে প্রচুর অর্থ রোজগার আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা বিবাহিত জীবনে মিলমিশ নেই। এ একবার ছেড়ে চলে যাচ্ছে, ও একবার ছেড়ে চলে যাচ্ছে, এ বলছে ছেড়ে দেবো, ও বলছে সংসার করব না। এই রকম একটা ঘটনা কিন্তু বহু ক্ষেত্রে বহু সংসারে দেখা যায়। তাহলে বিবাহিত জীবনের হাতের কয়েকটা রেখা নিয়ে আলোচনা করি যে কাদের বিবাহিত জীবন শুভ প্রথম, আর তারপরে কাদের বিবাহিত জীবনটা অশুভ এবং কিরকম অশুভ পরিণতি ঘটতে পারে। তাহলে বিবাহ রেখা সবার আগে দেখতে হবে। বিবাহ রেখা, এই যে আমাদের হাতের যে কেনে আঙুল, এই কেনে আঙুলের ঠিক নিচে হৃদয় রেখার ঠিক ওপরে, ঠিক এই মাঝখান দিয়ে একটা বা দুটো বা তিনটে এরকম রেখা থাকে। সমান্তরাল রেখা, তার মুখটা থাকে বুধের দিকে আসছে বা বৃহস্পতির দিকে, মুখটা যাবে না ওই পর্যন্ত, সমান্তরাল রেখা থাকে। এইবার বিষয় হচ্ছে বিবাহ রেখা একটা, দুটো, তিনটে, চারটে এরকম অনেক থাকতে পারে। বহু ব্যক্তির দেখবেন একটা বা দুটো বিবাহ রেখা রয়েছে, কিন্তু সারা জীবনে তার বিয়ে হয়নি, তার বয়স 60, 65, 70 হয়ে গেছে, আর তার বিয়ে হবে না, কিন্তু হাতে একটা বা দুটো বিয়ের রেখা ছিল। তাহলে আপনাদের ধারণা কি একবার বা দুবার বিয়ে হয়ে গেছে? যেহেতু যে কটা সংখ্যা রেখা সে কটা আপনারা ভাববেন সে কটা বিয়ে, আদতেও তা নয়। আবার বহু মানুষের দেখবেন একটা বিয়ের রেখা, বিয়ে হয়েছে, অথবা অনেকের হাতে দেখবেন তিনটে বিয়ের রেখা, বিয়ে একটাই হয়েছে। তাহলে হিসাবটা কিরকম যেন গরমিল মনে হচ্ছে না? যে দুটো রেখা আছে বিয়ে হয়নি, আবার একটা রেখা আছে বিয়ে হয়েছে, আবার তিনটে রেখা আছে একটা বিয়ে হয়েছে। আলোচনাটা কিরকম যেন মনে হচ্ছে না আপনাদের? একদম। ওই যে একটার বেশি রেখা থাকলে দেখা যাবে দুটো রেখা রয়েছে, দুটো রেখার মধ্যে আপনারা দেখবেন হৃদয় রেখা থেকে বুধের এই ক্ষেত্র, ঠিক মিডল পজিশনটা হচ্ছে 25 বছর। যত হৃদয় রেখার কাছাকাছি রেখাটা থাকবে তত অল্প বয়সে বিয়ে হবে, যত হৃদয় রেখা থেকে দূরে রেখাটা থাকবে অর্থাৎ বুধের আঙুলের দিকে যাবে তত বেশি বয়সে বিয়ে হবে। দেখবেন বহু মানুষের একবার বা দুবার একদম বিয়ে ফাইনাল হয়ে গেছিল, গিয়ে তারপরে বিয়েটা ভেঙে গেল, কোনো কারণে হয়নি। বা ভীষণ কাউকে মন থেকে ভালোবাসতো, তার সঙ্গে বিয়ে করবে, ঘর করবে, সংসার করবে, সারা জীবন একসঙ্গে থাকবে, এরকম একটা প্ল্যানিং ছিল, কোনো কারণে সেই সম্পর্কটা বিয়ে পর্যন্ত পরিণতি পায়নি, এরকম বহু দেখা যায়। তাহলে এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে দেখতে হবে যে প্রথম রেখাটা ওটাকে ভেঙেছে, দ্বিতীয় রেখাটায় বিয়ে। আবার বিয়ের রেখাতে যদি দেখা যায় যে খুব সূক্ষ্ম রেখা অনেক কটা রয়েছে, তাহলে বারবার বিয়ে ঠিক হবে এবং বিয়ে ভাঙবে, বারবার বিয়ের সম্বন্ধ ফাইনাল হবে, ফাইনাল পর্যন্ত হয়ে তারপরে আর বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোবে না বা মালা বদল পর্যন্ত এগোবে না। এই জিনিসটা দেখবেন বহু ফ্যামিলিতে ঘটে, বহু ব্যক্তির জীবনে ঘটে। আবার দেখবেন একদম 16, 17, 18 বছর বয়সে পালিয়ে যেয়ে বিয়ে করে ফেলেছে, একটাই দেখেছিল, একটাই ফাইনাল।
তার সঙ্গে বহু বছর ধরে রয়েছে, প্রায় সারা জীবনই থেকে গেল, পালিয়ে যেয়ে বিয়ে করে। সে ওই ভাদ্র মাস, পৌষ মাস, চৈত্র মাস মানে না, যে মাস পেয়েছে বিয়ে করে নিয়েছে এবং সুখে আছে। তাহলে দেখবেন বিয়ের যোগে বিয়ে হচ্ছে, অজস্র বিয়ে হচ্ছে। তাহলে একই বিয়ের যোগে বিয়ে হয়ে কেউ খুব সুখে সংসার করছে, কারো সংসার ভাঙছে। কেন? ওই একই যোগে তো বিয়ে হয়েছিল, একই লগ্নে বিয়ে হয়েছিল, লগ্নটাই একই ছিল, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ভাগ্য তো আলাদা। তার ভাগ্যে আছে সংসার করবে, আর আরেকজনের ভাগ্যে আছে সংসার ভাঙবে। একই লগ্নে বিয়ে হয়েছিল, হাজার হাজার বিয়ে হচ্ছে, কারো সংসার টিকছে, কারো সংসার ভাঙছে। তাহলে দেখতে হবে যে আপনার ভাগ্যে কি আছে, আপনার ভাগ্যের যোগটা কি সারা জীবন সংসার করার মতো, নাকি আপনার জীবনে সংসারটা ভাঙার মতো। এইটা যদি ফাইনাল জানতে পারেন, তাহলে পরে সেই বুঝে সিদ্ধান্ত নেবেন বা সেই বুঝে এগোবেন। আর আফটার ম্যারেজ যদি জানেন, তাহলে সেই বুঝে সমস্যা আছে, সমস্যার সমাধানের রাস্তাও আছে, সেই বুঝে রাস্তা খুঁজে নেবেন। তাহলে এবার চলে আসি বিয়ের রেখা। যে কোনো একটা বিয়ের রেখাটা দুভাগে ভেঙে গেছে, দুভাগে। একটা সিঙ্গেল রেখাটা কিছু দূর এগোনোর পর দুভাগে দুটো মাথা বেরিয়ে গেল। এইরকম যদি হয়, তাহলে পরে বিবাহিত জীবনে বিচ্ছেদ আসে, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, ডিভোর্স হয়। এটা জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে, বাস্তবেও চেম্বারে অনেক পেয়েছি। আবার কখনো দেখবেন বিবাহ রেখাটা একদম নিচে, একদম হৃদয় রেখার দিকে নেমে এসেছে, হৃদয় রেখাকে টাচ করে ফেলেছে। যদি হৃদয় রেখার দিকে নেমে আসে কিন্তু টাচ করেনি, যার হাতে থাকবে ঠিক তার অপোজিট ব্যক্তি, ছেলে হলে তার স্ত্রী আর মহিলা হলে তার স্বামী, ভীষণভাবে রোগে ভুগবে, মৃত্যুতুল্য রোগের হাত থেকে বেঁচে উঠবে যদি হৃদয় রেখাকে টাচ না করে। কিন্তু যদি হৃদয় রেখাকে টাচ করে থাকে, তাহলে বিবাহিত জীবনে যার হাতে থাকবে তার অপোজিট ব্যক্তির প্রাণ সংশয়ের ব্যাপারটা চলে আসবে। এটাও বাস্তবে দেখা গেছে বহু। আরেকটা জিনিস চলে আসি, বিবাহিত জীবনে ভীষণ অশান্তি। আগেই প্রোগ্রামের শুরুতে বলেছি, যারা শান্তিতে আছেন, তারা ভালো আছেন, তারা শান্তিতে থাকুন। কিন্তু অশান্তি যাদের হচ্ছে বা যাদের হাতে এই ধরনের রেখা রয়েছে, তাদের আগামী দিনে অশান্তি হবে। যদি বিয়ে না করে থাকেন তাও জেনে রাখুন। কি জিনিসটা এইটাই যে বিবাহ রেখার থেকে নিচের দিকে প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো সরু সরু কিছু রেখা নেমে এসছে, বেশ কয়েকটা রেখা, 4টে 5টা 6টা 7টা এরকম রেখা হতে পারে। এই ধরনের রেখা নেমে চলে এসেছে, তাহলে পরে তার বিবাহিত জীবনে ভীষণভাবে অশান্তির শিকার হতে হবে। তার 10 বছর হলো বিয়ে হয়েছে, 20 বছর হলো বিয়ে হয়েছে, এরকম চেম্বারে বহু ব্যক্তি আসেন, দাদা 30 বছর সংসার করছি, বিয়ের দিন থেকে আজকের দিন পর্যন্ত অশান্তি, কোনোদিন মিলমিশ হয়নি। কিন্তু তাদের সন্তানাদি হয়েছে, তারা বড় হয়েছে, তারা জীবনের প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল, ভুল বোঝাবুঝি, মত পার্থক্য, মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকবে। দুজনের শুধু বোঝাপড়ার অভাব, দুজন দুই মেরুর ব্যক্তি হবেন। দুই মেরুর ব্যক্তি বলতে দুজনের মত দুরকম হবে। যদি বিবাহ রেখার নিচ দিক থেকে প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা নেমে আসে হৃদয় রেখার দিকে। আর একটা জিনিসে আজকের সমাজে বহু ক্ষেত্রে দেখা যায়, আপনার পরিবারে কারো থাকতে পারে, আপনার পাড়ায় কারো থাকতে পারে, আপনার অঞ্চলে কারো থাকতে পারে। এখন খুব বেশি মাত্রায় ঘটনাগুলো দেখা যাচ্ছে। স্বামী স্ত্রী বিবাহিত জীবন, সুখে সংসার চলছিল, হঠাৎ করে স্বামী বা স্ত্রী যে কোনো একজন তৃতীয় কোনো ব্যক্তির ওপর আসক্ত হয়েছে। হয় স্বামী অন্য কোনো মহিলার প্রতি আসক্ত, অথবা স্ত্রী অন্য কোনো পুরুষ ব্যক্তির ওপর আসক্ত। এই ক্ষেত্রে খুব ভাইটাল একটা পয়েন্ট বলছি, মিলিয়ে নেবেন। এই রেখাটা থাকলে এটাই হয়। বিবাহ রেখার ঠিক নিচের পোর্শনে জব চিহ্ন, বিবাহ রেখার ঠিক নিচের পোর্শনে একটা জব চিহ্ন, ধান গম জব, সেই জবের মতো চিহ্ন।
মাস্ট যার হাতে থাকবে তার বিবাহিত জীবনে অবৈধ সম্পর্কের শিকার তাকে হতে হবে, সে অবৈধ সম্পর্কে জড়াবে। এবার যদি তিল চিহ্ন থাকে সেই রেখাটার ওপরে, তাহলে পরে অবৈধ সম্পর্ক খারাপ পরিণতি পাবে, অর্থাৎ আগেকার সংসার ছেড়ে পরবর্তী সম্পর্কের সংসারে চলে যাবে। আর যদি ওই জপ চিহ্নের ওপরে কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে পরে কিছুদিন অবৈধ সম্পর্ক থাকবে, তারপরে অবৈধ সম্পর্কটা কেটে যাবে, আবার স্বামী স্ত্রী একসঙ্গে সুখে সংসার করবে। মাঝখানে কিছু অশান্তি হবে, কিছু অশান্তি ভোগ করতে হবে, কিছু লোকজন জানবে, কিছু মান সম্মান নষ্ট হবে, তারপরে সেই অবৈধ সম্পর্কটা মিটে যাবে, মিটে যে আবার স্বামী স্ত্রীর মধ্যে সুখের সংসার তৈরি হবে। গেল। তাহলে হাত নিয়ে কটা জিনিস আলোচনা করলাম। এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাড়াপোড়া এবং দোল পূর্ণিমা। তাহলে ন্যাড়াপোড়াটা হচ্ছে 13ই মার্চ 2025 সাল ন্যাড়াপোড়া। এই ন্যাড়াপোড়ার জন্য একটা ভালো গুপ্ত প্রয়োগ বলে দিই। এটা নিয়ে অনেকটা গল্পের বিষয় ছিল, কিন্তু সময় একদম শেষের দিকে। ন্যাড়াপোড়াতে কি করবেন, ন্যাড়াপোড়ার দিন যেদিন ন্যাড়াপোড়ার সেই অনুষ্ঠানটা হবে, একটা মাটির হাঁড়ি নেবেন, হাঁড়িটার ব্যাক সাইডটা সম্পূর্ণ কালো রং করবেন, কালো রং করে ওর ভেতরে একটা নারকেল দেবেন। নারকেল দিয়ে যে কোনো একটা মনস্কামনা জানিয়ে সেই নারকেলটা যখন ন্যাড়াপোড়ার আগুনটা জ্বলবে, অর্থাৎ যাকে হোলিকা দহন বলা হয়, ওই আগুনের মধ্যে ফেলে দেবেন। হাঁড়িটা ফেটে যাবে কিছুক্ষণ বাদে এবং নারকেলটাও তাপে ফেটে যে জলটা বেরিয়ে যাবে। আপনার মনস্কামনা আশা করি পূরণ হবে। এই কাজটা অনেক বছর ধরে অনেককে বলেছি, হয়তো আগেও কোনো মিডিয়ায় হয়তো বলেছি, ঠিক মনে নেই। তবে আমার ইউটিউবে, ফেসবুকে পেয়ে যাবেন, আমার নাম দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। ওখানেও অনেক কিছু বলা আছে ন্যাড়াপোড়া দোল পূর্ণিমা নিয়ে। আজকে সময় শর্ট। যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করাতে চান তারা হোলির আগে যোগাযোগ করে নেবেন। নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারটা আমারই নাম্বার। সারাদিনের যে কোনো সময়ে ফোন করতে পারেন, তবে রাতের দিকে ফোন করলে একটু বেশি ভালো হয়, কারণ রাতের দিকে আমি ফ্রি থাকি, একটু কথা বলতে পারি, সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। যে জিনিসটা বললাম, হোলির দিন মাটির হাঁড়ি কালো রং করবেন, ব্যাক সাইডটাকে পুরো কালো রং করে নেবেন। কালো রং করে নিয়ে মাটির হাঁড়িটা কোনটা, সেই মিষ্টির যে হাঁড়ি হয়, সেই মিষ্টির হাঁড়ি দেখবেন বহু জায়গায় কাঁচা অবস্থায়, পালবাড়িতে কাঁচা অবস্থায় পাওয়া যায়। কাঁচা হাঁড়ি পেলে খুব ভালো, যদি কাঁচা হাঁড়ি না পান তাহলে পোড়া মাটির হাঁড়ি হলেও হবে, কিন্তু কালো রং করবেন। আর ভেতরে একটা নারকেল দিয়ে দেবেন, একটাই মনস্কামনা জানাবেন, জানিয়ে দিয়ে দেবেন। যাকে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন বলে, এটা আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কোথাও যদি কোনো প্রবলেম হয়, ফোন করে জেনে নেবেন। কিন্তু ফোনে ভাগ্য বিচার সম্পর্কে এমনি জানতে চাইবেন না। ভাগ্য বিচার ফোনে করাতে গেলে তাহলে অনলাইনে ভাগ্য বিচার করাতে হবে। এছাড়া 3টে জায়গায় চেম্বার রয়েছে, কালীঘাটে রয়েছে, দক্ষিণেশ্বরে রয়েছে, রানাঘাটে রয়েছে। কালীঘাটে বৃহস্পতিবার, দক্ষিণেশ্বর শুক্রবার, রানাঘাট রবিবার। এই 3 জায়গার বাইরে আর কোথাও চেম্বার নেই। যারা দূরের মানুষ তারা অনলাইনে যোগাযোগ করে নেবেন এবং অনলাইনে ভাগ্য বিচার করাবেন। সময় একদম শেষ। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।